ইসলামী ব্যাংক থেকে নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করছিল জামায়াত শিবির চক্র। তেমনই একটি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ, যাদের পিয়ন থেকে শুরু করে বেশ কজন কর্মচারী নামে কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে নেওয়া হয় হাজার কোটি টাকা ঋণ। ৭১-এর অনুসন্ধানে উঠে এসেছিল আলোচিত এই ঋণ কেলেঙ্কারির আদ্যোপান্ত। চলুন আরেকবার দেখে নেই নয়নাদিত্যর সেই অনুসন্ধান। মোটরসাইকেল দোকানের এই ম্যানেজার সুলতান অ্যাসোসিয়েটসের মালিক সুলতান আহমেদ। সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে তিনি ৩৮০ কোটি টাকা ঋণ নিয়েছেন। ইসলামী ব্যাংকের কাগজপত্র এসব বললেও বাস্তবে সুলতান মাত্র ২০,০০০ টাকায় চাকরি করেন, যার কোনো কোম্পানি নেই। আর ব্যাংক ঋণের কথা শুনে তিনি আকাশ থেকে পড়লেন। এই আইডি কার্ডটা কি আপনার? হ্যাঁ, আইডি কার্ড আমার। হ্যাঁ হ্যাঁ। আপনি জানেন না যে আপনার নামে লোন আছে? না, ৩৮০ কোটি টাকা। এই তো কোনো আমি ব্যবসাও করি না বা কোনো কিছু করি না, কোনো লোনও নাই আমার। তাহলে আপনার নামে লোন উঠলো কীভাবে? তা আমি তো সেটাই পাচ্ছি না যে কীভাবে লোন হলো। তাহলে এই কাজটা হলো কীভাবে? আমি তো সেটা বুঝতে পারছি না যে কীভাবে। আমি এখানে তো দীর্ঘদিন যাবৎ ১৪ সাল থেকে এই যাবৎ পর্যন্ত চাকরি করছি। ৩৮০ কোটি টাকা ঋণ পাওয়া কথিত এই প্রতিষ্ঠানের কার্যালয়ের ঠিকানা হিসেবে দেখানো হয়েছে রাজশাহীর স্টেশন রোডে সদ্য নির্মাণ হওয়া এই ভবন। কোনো অফিস টফিস হওয়া দেখেননি এখানে? ব্যাংকের ঋণপত্রে সুলতান অ্যাসোসিয়েটস এই ভবনের ঠিকানা দেখিয়েছে, যদিও নতুন এই ভবনে এখন পর্যন্ত কোনো ভাড়াটিয়াই আসেনি। তবে এরই মধ্যে ৩৮০ কোটি টাকা ঋণ হিসেবে ইসলামী ব্যাংকের কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। শুধু রাজশাহীতে নয়, আমাদের হাতে এমন আরও বেশ কিছু জেলার তথ্য আছে যেখান থেকে বেনামি প্রতিষ্ঠান কয়েক হাজার কোটি টাকা উঠিয়ে নিয়েছে। তাদেরই একজন রকনুজ্জামান মিঠু ১২,০০০ টাকা বেতনে একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কাজ করছেন। ঋণ নিয়েছেন ৯৫০ কোটি টাকা। রাস্তার মোড়ের একটি চায়ের দোকানে দেখা হয় প্রায় ১,০০০ কোটি টাকা ঋণ নেওয়া মিঠুর সাথে। আপনি ৯৫০ কোটি টাকা ঋণ নিয়েছেন? হ্যাঁ, দিয়ে কথা একটু জানলাম। ফোন দিয়ে না, আপনি কাগজ ঠিক আছে কিনা? হ্যাঁ। কোনো উত্তর না দিয়েই দৌড়ে পালান রকনুজ্জামান মিঠু। রাজশাহীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসেবে কাজ করেন শাহজাহান আলী। তার নামে করা প্রতিষ্ঠান এসএস স্ট্রেট লাইন ইন্টারন্যাশনাল লিমিটেড ঋণ নিয়েছে ৯০০ কোটি টাকা। প্রায় ১,০০০ কোটি টাকা ঋণ নেওয়া এই ব্যবসায়ীর বাড়ি রাজশাহীর নওহাটা ইউনিয়নে। তার স্ত্রী জানান, ৯০০ কোটি টাকা ঋণ তো দূরের কথা, শাহজাহানের কোনো ব্যবসায় নেই। কি করেন শাহজাহান ভাই? এখানে ম্যানেজার না দিলে। কতদিন ধরে চাকরি করে? এখানে অনেকদিন, প্রায় ৭ বছর। এমনিতে উনি ব্যবসাপাতি করেন নাকি সাথে? শুধু চাকরি। সামান্য বেতনে চাকরি করা ৩ জন ব্যক্তির সন্দেহজনক এমন ঋণের খবরে ২ সপ্তাহ ধরে রাজশাহীতে অনুসন্ধান চালায় ৭১ টেলিভিশন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুধু এই ৩ জন নয়, এমন আরও বেশ কিছু ঋণের তথ্য সংগ্রহ করা হয়। নথি পর্যালোচনা করে দেখা যায়, মিঠু জামানত হিসেবে জমা দিয়েছে ৫০ কোটি আর শাহজাহান ১০০ কোটি টাকা এবং সুলতান দিয়েছে ৪০ কোটি টাকা। জামান সিন্ডিকেটের মালিক রকনুজ্জামান মিঠুকে ঋণ দেয়া হয়েছে পাবনা জেলার সদর শাখা থেকে। ব্যাংকের তথ্য অনুযায়ী জামান সিন্ডিকেটের অফিস পাবনা জেলার হেমায়তপুর উপজেলার ইসলামপুরে। প্রায় ১,০০০ কোটি টাকা ঋণ নেওয়া অফিসের চিত্র এটি। ৪ মাস চলমান। ৪ মাস চলমান। এখানে বসে লোকজন বসে? ওরা রাত্রি বসে, আমি অতটা ফলো করে নিই, কারণ আমার কাজে ব্যস্ত থাকি আমি। একজন অফিস সহকারীর নামে কিভাবে ৯৫০ কোটি টাকা ঋণ দেওয়া হলো, এমন প্রশ্নে ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহজাহান ক্ষিপ্ত হয়ে ওঠেন। সে একজন পিয়নকে কিভাবে ৯৫০ কোটি টাকা দিতে পারেন? না, পিয়ন কিনা সেটা আপনি বললে তো হবে না, আমরা তো সব জানি। কি সে? না, আমরা বলবো না তো, এত কথা বলতে পারবো না ভাই আমি। জামান সিন্ডিকেটের এই কথিত অফিস ভাড়া ও সাইনবোর্ড টানানোর কাজ করেছেন ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহজাহান ও সিনিয়র অফিসার জাহিদ হাসান। কারা অফিস নিছে এটা? অফিসটা নিয়েছে হচ্ছে ইসলামী ব্যাংকের ম্যানেজার আইছিল সরাসরি। ম্যানেজার এসে কি বলে? ভাড়া চাইছে, তাই ম্যানেজারই ভাড়া চাইছে? হ্যাঁ, ওই যে জাহিদ আর ম্যানেজার আসছিল লোন দেওয়ার জন্য। এটা তো ডকুমেন্টারি থাকতে হবে যে আমরা গেছি।
তাই না, বা আমরা করছি, তাই না? মোটরসাইকেল দোকানের ম্যানেজার সুলতান আহমেদের নামে 380 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে রাজশাহীর নিউ মার্কেট ব্রাঞ্চ থেকে। লোন নিয়েছে, তার সাথে আমি কথা বলেছি, সে জানেই না যে তার নামে লোন হয়েছে 380 কোটি টাকা। এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি, তবে জানান যা হয়েছে সব ওপরের নির্দেশে। এটা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ সংস্থা থেকে দেওয়া হয়েছে, ইসি কমিটি থেকে। আচ্ছা, নথি বলছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বাইরেও ব্যাংকের ঋণের শর্ত ভঙ্গ করে আরও প্রায় 2,900 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক থেকে ঋণ নেয়ার বড় শর্ত হলো প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং, কর্পোরেট রেটিং, পাস্ট পারফরম্যান্স, কিন্তু এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলোর কোনো কিছুই মানা হয়নি। মিজি স্যার কি আছেন? এমন তুগলকি কাণ্ড কিভাবে ঘটেছে তা জানতে জোনাল হেড মিজানুর রহমান মিজির কাছে গেলে ৭১-এর উপস্থিতি টের পেয়ে রাজশাহীর অফিস থেকে সটকে পড়েন। তাকে 3 দিন অনুসরণ করে শেষ পর্যন্ত পাওয়া যায় পাবনার চাটমোহর উপজেলার একটি ব্রাঞ্চে। দেখেন এখানে 3টা কাগজে আপনার সিগনেচারে লোন পাস হয়েছে। কোনো প্রশ্নের উত্তর দিতে না পেরে বরাবর ঘামছিলেন এই কর্মকর্তা। এক পর্যায়ে স্বীকার করেন কর্পোরেট ইনভেস্টমেন্ট কর্মকর্তার নির্দেশেই এসব করা হয়েছে। তাহলে হেড অফিসে কে এমন আছে, কোন ব্যক্তি যিনি হচ্ছে এরকম ধরে ধরে প্রধান, তারা প্রত্যেকটা স্যাংশন দেখা হয়। স্যাংশন না দেখে তো তারা কোনো বিনিয়োগ দিতে পারে। তার মানে হচ্ছে বিনিয়োগ প্রধান যিনি মেফতাউদ্দিন। অনুসন্ধানে পাওয়া যায় রোকনুজ্জামান মিঠু, মোহাম্মদ শাহজাহান আলী দুজনই নাবিল গ্রুপে কাজ করেন। মিঠু অফিস সহকারী আর মোহাম্মদ শাহজাহান হিসাব রক্ষক। তবে সুলতান আহমেদ সরাসরি নাবিল গ্রুপের কর্মচারী না হলেও তার ঋণের টাকাও গিয়েছে এদেরই হাতে। এর বাইরেও 50 কোটি টাকা ঋণ নেয়া এনএন ট্রেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক নাবিল গ্রুপের কর্মচারী রায়হানুল ইসলাম। ঋণ প্রস্তাবে দেয়া প্রতিষ্ঠানের ঠিকানায় নাবিল গ্রুপের আরও 2টি অঙ্গ প্রতিষ্ঠানের নাম ফলকও দেখা যায়। এসব বিষয়ে জানতে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপনের সাথে দেখা করতে চাইলে তিনি ৭১-এর সাথে দেখা করতে অপারগতা জানান। কিন্তু মুঠোফোনে বলেন তার কর্মচারীদের নামে উঠানো হাজার হাজার কোটি টাকার ঋণের দায় তার নয়। আপনার প্রতিষ্ঠানের একজন অফিস সহকারী, ওনার নাম রোকনুজ্জামান মিঠু, উনি প্রায় 950 কোটি টাকা ঋণ নিয়েছেন। আবারও বলি যে ভাই কে কোথায় থেকে কি নিয়েছে এটা আমার বিষয় না। আপনি দেখেন আমিনুল ইসলাম নামে কোথায় কিছু আছে কিনা নাবিল এমনির নামে, সেটা আমি আপনাকে জবাব দেবো। আমিনুল ইসলাম স্বপনের এই বক্তব্য যে অসত্য তার প্রমাণ মেলে রাজধানীর বনানীতে নাবিল গ্রুপের ঢাকা অফিসে। 900 কোটি টাকা ঋণ নেয়া এসএস স্ট্রেট লাইন ইন্টারন্যাশনাল লিমিটেডের অফিস আর নাবিল গ্রুপের অফিস একই। এসএস স্ট্রেট লাইন এটা হচ্ছে মালিককে আমাদের নাবিল গ্রুপের চেয়ারম্যান এমডি আমিনুল ইসলাম স্বপন। আমিনুল ইসলাম স্বপন তারা এটার পরে ঠিক করছে, টাকাটা আগে দিয়ে দিচ্ছে এবং সেটা এখন এই সিস্টেমটা এখনকার না, নতুন কিছু না, এটা চলে আসছে অনেক দিন থেকে এবং এরা দুঃসাহস হয়ে গেছে যেহেতু তাদের বিচার হচ্ছে না। নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলো কিভাবে ঋণের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করেছে, এর পেছনে কারা কারা কাজ করেছে, এমন প্রশ্নের উত্তর জানতে ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হয়। নিজের পরিচয় গোপন রাখার শর্তে পুরো প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। ব্যাংকের আইন কানুন, ব্যাংকের যে স্যাংশন দিয়েছে, যে সমস্ত ধারা বিগত দিনগুলিতে পরিচালিত হয়ে আসছে, না ইসলামী ব্যাংকে কোনো রুল ফলো করা হয়েছে, না বাংলাদেশ ব্যাংকের কোনো গাইডলাইন ফলো। ইসলামী ব্যাংকে আমিনুল ইসলাম স্বপনের প্রভাবের উৎস কোথায়? অনুসন্ধান বলছে ইসলামী ব্যাংকের রাজশাহীর 2টি ব্রাঞ্চের অন্তত 5 জন কর্মকর্তা এমন লোন নেবার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আর তারা জানান ঊর্ধ্বতনদের কথা। সেটা আপনি হেড অফিস ডিসি স্যাংশন হেড অফিসকে জিজ্ঞেস করবেন। আপনার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আপনার কোনো দায়িত্ব নাই? এটা হেড অফিসকে জিজ্ঞেস করবেন, তারা কোন আইনে দিছে। এসব বিষয়গুলো হেড অফিস থেকে ডিল হয়। তো আমাকে কত দিবে কি দেবে না তার সিদ্ধান্ত, আমি তো শুধু ডিসবার্সমেন্ট দিতে পারি, অতিরিক্ত। অনুসন্ধান বলছে 2017 সালেও প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ করতেন মিফতাউদ্দিন। 5 বছরে 7টি প্রমোশন হয়েছে তার। বর্তমানে এসএভিপি হিসেবে কর্মরত, পাশাপাশি ইসলামী ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং 1-এর প্রধানের দায়িত্ব পালন করছেন। এমন আরও 6 জন কর্মকর্তার নাম এসেছে অনুসন্ধানে, যারা গেল 5 বছরের মধ্যে 3 থেকে 8টি পদোন্নতি পেয়েছেন। আর তাদের কাজের ক্ষেত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকেই কর্মজীবনে রাজশাহী অথবা চট্টগ্রামে ছিলেন।
সিন্ডিকেটের কয়েকজন সদস্য 5 বছরে কিভাবে 3 থেকে 8টি পর্যন্ত পদোন্নতি পেয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ সম্পর্কে জানতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে গেলে জানান এসব বিষয়ে কোনো কথা বলতে চান না। অনুসন্ধানে জানা গেছে, এক সময়ের জামায়াত শিবির নেতা আমিনুল ইসলাম স্বপন আমদানি রপ্তানির ব্যবসা শুরু করার পর 2008 সালে রাজশাহীর ইসলামী ব্যাংকের নিউ মার্কেট শাখায় প্রথম 5 লাখ টাকা ঋণ নেন। আমিনুল ইসলাম স্বপনের অন্যতম ব্যবসায়িক অংশীদার ছিল যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ট্রাস্ট। ইসলামী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার যোগসাজশ আর রাজনৈতিক প্রভাবেই মূলত বাড়ে ঋণের পরিমাণ। 2017 সালে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন হবার পরও তার সক্ষমতা আরও বৃদ্ধি পায়। নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ নেবার পর সেই টাকা কোন কোন অ্যাকাউন্টে গেছে, কারা কারা লাভবান হয়েছে তা ব্যাংকিং লেনদেনের হিসাবের মধ্যে দিয়েই বের করা সম্ভব। এর পেছনে কারা ছিল, কাদের প্রভাব ছিল, যা আইন প্রয়োগকারী সংস্থা চাইলেই অনুসন্ধান করতে পারে। তাই তো বাংলাদেশ ব্যাংক, দুদক সহ আইন প্রয়োগকারী সংস্থাকে আরও শক্তভাবে এসব লেনদেনের বিষয়ে তদারকির আহ্বান সংশ্লিষ্টদের। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। দেখছিলাম ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অনুসন্ধানী প্রতিবেদনটি। এ নিয়ে কথা বলবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন আদিত্য। নয়ন, আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনটি, আপনার এই প্রতিবেদন করার সময় কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে সেই গল্পটা একটু জানতে চাই। প্রতিবন্ধকতার বিষয় যদি আসে, পুরো এই অনুসন্ধানটি করতে গিয়ে আমাদের প্রায় 3 মাসের মতো সময় লেগেছে এবং প্রত্যেকটি তথ্যকে আমাদেরকে যাচাই বাছাই করতে হয়েছে এবং এখানে আমরা যতগুলো কেস স্টাডি হিসেবে দেখিয়েছি এবং যে তথ্যগুলো সামনে এনেছি, এর বাইরেও অনেকগুলো ডকুমেন্ট আমাদের কাছে ছিল। কিন্তু ব্যাংকিং সেক্টরে লোন নেবার ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে গুরুত্ব দিই পরবর্তীতে, সেটি হচ্ছে যে সব লোনের স্যাংশন হয়েছে এবং যে লোনগুলো ডিসবার্সমেন্ট হয়েছে, দুটোরই তথ্য আমাদের হাতে যে ঋণেরগুলোর ক্ষেত্রে এসেছে সেগুলোকেই আমরা শুধু প্রতিবেদনে সন্নিবেশিত করেছি। এর বাইরে আরও অনেক ঋণের কাগজ ছিল এই বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে উঠিয়ে নেওয়া। এটি হচ্ছে একটি বিষয় ছিল, জটিল একটি জায়গা, যে জায়গাগুলোতে আসলে অনেকভাবেই আসলে অনেকের সঙ্গে আলোচনা করে আইনি বিষয়গুলো যেহেতু এখানে রয়েছে, একটি প্রতিষ্ঠানের এবং একটি বড় ব্যাংকের যে অনিয়ম, সেই অনিয়মের তথ্য তুলে ধরার ক্ষেত্রে সেই জায়গাগুলোকে বিবেচনা করেই মূলত প্রতিবেদনটি তৈরি করার ক্ষেত্রে ছিল আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এর বাইরে প্রতিবেদন করবার ক্ষেত্রে আমাদের খুব বেশি প্রতিবন্ধকতা আমাদের পোহাতে হয়নি। একই সঙ্গে প্রতিবেদনটি প্রচারের ক্ষেত্রেও আমাদের ওপরে কোনো ধরনের চাপ প্রয়োগ হয়নি। তবে যে বিষয়টি আসলে গুরুত্ব, এই ধরনের প্রতিবেদন প্রকাশের পর ব্যাংক কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। আপনি জানেন যে ইসলামী ব্যাংকের ম্যানেজারদের হাতেই এক ধরনের ক্ষমতা থাকে একটি বড় অঙ্কের ঋণ দেবার ক্ষেত্রে, তারা দিতে পারেন এবং সেটির জন্য একদমই ওপর বোর্ডের পরিচালনা পর্ষদের অনুমতি লাগেও না। কিন্তু এই প্রতিবেদন হবার পর তারা সেই যে তাদের যে নিয়ম, সেই নিয়মের পরিবর্তন এনেছেন এবং যে কোনো ঋণ দেবার ক্ষেত্রেই এখন পরিচালনা পর্ষদের অনুমোদন লাগে। এবং তার মানে এই নয় যে তারা সকল এই ব্যাংক থেকে যে বেনামি প্রতিষ্ঠানগুলো ঋণ নিয়েছে কিংবা সেই ঋণগুলো এখনও অনাদায়ী আছে, সে বিষয়গুলো নিয়ে তারা খুব বেশি তৎপর হয়েছে আমরা কিন্তু প্রতিবেদন প্রচারের পর সেটি দেখিনি। তবে তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, সেটি একাধারে বলা যায়। আরেকটি বিষয় যেটি হয়েছে যে এই প্রতিবেদনের পর তারা বেশ কিছু কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে এবং এই চাকরিচ্যুত করার ক্ষেত্রেও আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে এই যে সিন্ডিকেটের যারা সদস্য তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রেই চাকরিচ্যুত করা হয়নি, কিছু কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। অর্থাৎ তাদের যে নেক্সাস, এই নেক্সাস কিন্তু এখনও রয়েছে। তারপরেও সরকার এবং বাংলাদেশ ব্যাংক এখানে তৎপর হয়েছে
এই সংবাদ প্রচারের পর তারা নানা ধরনের পদক্ষেপ নিয়েছে এবং যেহেতু এটি আলোচিত একটি প্রতিবেদন ছিল সেই জায়গা থেকে এক ধরনের চাপ তৈরি হয়েছিল। আপনি এবং জানেন অন্যান্য ব্যাংকগুলোও নিশ্চয়ই এই ঘটনা থেকে শিক্ষা নেবে এবং তারা তাদের নিরাপত্তা, তাদের যে আর্থিক লেনদেন সেটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।